গহীন জঙ্গল পেরিয়ে রয়েছে একটা জলাশয়, আর এই জলাশয়ের মধ্যে রয়েছে ভয়ঙ্কর সব প্রাণী। এইসব প্রাণীদের দেখাশোনা করে একটা কোম্পানি। এদের কাজ হলো যারা এইসব প্রাণীদের কাছে থেকে দেখতে পছন্দ করে তাদেরকে সার্ভিসের মাধ্যমে সেই লোকেশনে নিয়ে গিয়ে দেখানো। এটার জন্য কোম্পানি একটা গাইডম্যানও রেখেছে। তো এরকমই একদিন গাইডম্যান 6 জনকে নিয়ে সেই গহীন জঙ্গলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর তাদের সাথে যা হয় দেখলে তোমার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে যাবে। যাই হোক, বেশি আর কথা বলবো না, তাহলে গল্পের মজাই শেষ হয়ে যাবে। আজকের মুভির নাম হাংরি, যার মানে হলো ক্ষুধার্ত। গল্পের শুরুটা হয় গহীন জঙ্গলের মধ্য রাস্তা থেকে। এই রাস্তাটা সোজা বনের মধ্যে চলে গেছে, আর এই পথ দিয়ে একটা গাড়ি 6 জনকে নিয়ে জঙ্গলের ভেতরে যাচ্ছিল। কেননা এই বিশাল জঙ্গলটা গেট অর্জুন নামের একটা কোম্পানির, যারা কিনা গাইড সার্ভিসের মাধ্যমে বিভিন্ন মানুষজনকে জঙ্গলের ভেতরে নিয়ে যাবে আর ভয়ঙ্কর কুমির জঙ্গলি জন্তুদের একদম কাছে থেকে দেখাবে। তো চলো এবার গাড়িতে যারা আছে তাদের সাথে পরিচয় করিয়ে দেই। এই মেয়েটার নাম সিস্টিন, তার বান্ধবী হ্যানা। এরা দুজন বেস্ট ফ্রেন্ড। অপর সিটে বসা এই মহিলার নাম ডায়না। এই মেম সাহেবের কাজ দেখে তুমি বলতে বাধ্য হবে ইনি ডায়না না, আজ তো একটা ডাইনি। কেন বললাম গল্পে আস্তে আস্তে জানতে পারবে। আরো 3 জন আছে, ইনার নাম শেলি, সাথে আছে তার বাবা টম আর ছেলে মাইক। আর একদম শেষে রয়েছে ট্যুর গাইড রুদ্রিগো। ইনি ড্রাইভ করে সবাইকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর রুদ্রিগো একটা জায়গায় গাড়ি থামায়, কেননা বনের প্রাণী দেখতে হলে এবার নৌকা করে যেতে হবে। সবাই এক এক করে গাড়ি থেকে নামে, কিন্তু ডায়না যখন রাস্তায় নামে কাদা থাকায় এমন ভাব ধরে যেন তার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে। যাই হোক, রুদ্রিগো সবাইকে বলে এটা আমাদেরই জু অফিস, আমরা এখানে 30 মিনিটের ব্রেক নিয়ে নিব, তাই আপনাদের ওয়াশরুম খাবারের প্রয়োজন হলে এই সময়ের মধ্যে করে নিন। এই বলে রুদ্রিগো চলে যায়। তাই সিস্টিন আর হ্যানা কিছু ছবি তুলে নেয়। এরপর ফ্রেশ হবার জন্য অফিসের ভেতরে গেলে দেখে একটা জাদুঘর, যেখানে রয়েছে ভয়ঙ্কর প্রাণীদের কঙ্কাল। এছাড়াও পাশাপাশি কিছু জ্যান্ত প্রাণীও ছিল। এদিকে মাইক একটা বিশাল মাথার কঙ্কাল দেখে মাকে বলে এটা কিসের মাথা। তখনই সেখানে একটা ব্যক্তি আসে আর বলে এটা জলহস্তির মাথা, আর আমি এটা 1998 সালে শিকার করেছিলাম। এর থেকে বড় জলহস্তি আর নেই। এরা খুবই হিংস্র হয়ে থাকে। এদের আক্রমণে তখন প্রায় 500 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। কিন্তু জানো, একটা মজার ব্যাপার আছে, এরা মানুষকে খেয়ে ফেলার জন্য মারে না। যদি কেউ ভুল করে এদের এলাকায় ঢুকে পড়ে তবে মজা নেওয়ার জন্য আক্রমণ করে। এমনটা করতে এদের বিন্দুমাত্র বাধে না, কারণ এদের মধ্যে দয়া মায়া নেই, শুধুমাত্র নিজের সন্তান ছাড়া। মা জলহস্তি সন্তানের জন্য জীবন দিয়ে দেবে এমন ভালোবাসে। বলতে ভুলে গিয়েছিলাম, ইনার নাম রবার্ট। জলহস্তি নিয়ে এত কিছু জানে দেখে শেলি জিজ্ঞেস করে আপনি কি এসব শিকার করেছিলেন নাকি? রবার্ট উত্তর দেয় হ্যাঁ, এটা আমারই জাদুঘর আর আমি এগুলো শিকার করেছি। শেলি জিজ্ঞেস করে এই জলহস্তিগুলো কি শুধু আফ্রিকাতেই পাওয়া যায় নাকি? রবার্ট বলে আজ থেকে 100 বছর আগে এখানকার রাজা গরুর বিনিময়ে কিছু জলহস্তি আনতে চেয়েছিল। তখনই সিস্টিন এসে বলে এটা কি জলহস্তির মাথা? আমার তো জলহস্তি অনেক কিউট লাগে। রবার্ট বলে পাগলি মেয়ে, জলহস্তি মরে গেলে কিউট হতে পারে, কিন্তু জ্যান্ত অবস্থায় মোটেও নয়। যাই হোক, এসবে পাত্তা না দিয়ে সিস্টিন আর হ্যানা মাইকে দিয়ে কঙ্কালের সাথে কিছু ছবি তুলে নেয়। এরপর 30 মিনিট অতিবাহিত হয়ে যায়। এদিকে রুদ্রিগো নৌকায় বাকিদের জন্য অপেক্ষা করছিল। একে একে সবাই এসে পড়ে, কিন্তু ডায়না লেট করছিল। কিছুক্ষণ পর ডায়না আসলে নৌকায় উঠতে গিয়ে ফোন পড়ে যায়, তবে সেটা নৌকাতেই পড়ে। সিস্টিন ফোন তুলে দেয়, বলে রাখি এখানে থাকা প্রত্যেকটা কুমিরের গলায় লোকেশন ট্র্যাকার লাগানো ছিল, যেন এদের অবস্থান সম্পর্কে জানা যায়। রুদ্রিগো বলে আপনাদের কার কার লাইফ জ্যাকেট লাগবে? যদিও এটা আমাদের বাধ্যতামূলক নয়, তবুও লাগলে নিতে পারেন। তাই ডায়না আর শেলি লাইফ জ্যাকেট নিয়ে নেয়। এবার রুদ্রিগো সবার উদ্দেশ্যে কিছু নিয়ম কানুন বলে দেয়। এই যেমন প্রাণীগুলো খুবই হিংস্র, তাই নৌকার বাহিরে হাত পা যেন না রাখা হয়, কাছে থেকেও যেন ছবি তোলা না হয়। এরপর রুদ্রিগো নৌকা চালু করে আর বিগ বেনের লোকেশন দেখে নেয়। আর এই কুমিরটাই এই জলাশয়ের সবচেয়ে বড় কুমির। রুদ্রিগো সবাইকে বলে আমরা এখন যাচ্ছি, তবে আপনাদের উপহার হিসেবে সবচেয়ে বড় কুমিরটাই আমি আপনাদের দেখে নিয়ে আসবো। এতে সবাই অনেক খুশি হয়ে যায়। ডায়না বলে আচ্ছা কুমিরটা কত বড়? রুদ্রিগো বলে তাও তো 12 ফুট হবে। যাই হোক, এবার রুদ্রিগো সবাইকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করে। সবাই অনেক এক্সাইটেড ছিল, এছাড়াও ছবিও তুলছিল। আশেপাশে অনেক কুমির ঘুরে বেড়াচ্ছিল। রুদ্রিগো বিগ বেনের লোকেশন থেকে সেদিকে যাচ্ছিল। হ্যানা এত সুন্দর দৃশ্যগুলো সব ক্যামেরায় রেকর্ড করছিল, আর বেশ ফুরফুরে মেজাজও ছিল। এভাবে কিছুক্ষণ যাবার পর হঠাৎ বিগ বেনের লোকেশন ট্র্যাকার অফ হয়ে যায়, কিন্তু এতে রুদ্রিগো তেমন একটা পাত্তা দেয় না। সেভাবে এত বড় কুমির ওটা আবার কই যাবে? তাই শেষ ট্র্যাক করা লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে যায়। সবাই তো এত বড় কুমিরকে কাছে থেকে দেখার জন্য ব্যাকুল হয়েছিল, কিন্তু রুদ্রিগো নৌকা থামিয়ে আশেপাশে কোথাও বিগ বেনকে খুঁজে পায় না। সে সবাইকে বলে লাস্ট লোকেশন অনুযায়ী বিগ বেন এখানেই থাকার কথা, হয়তো পানি নিচে আছে, ব্যাপার না, এর জন্য আরেকটু উপায়ও আমার জানা আছে।
এই বলে কিছু খাবার পানিতে ছুড়ে দেয় আর বলে এখন এই খাবার খেতে ঠিকই বিগ বেন ওপরে আসবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে যে বিগ বেনকে কখন দেখবে, কিন্তু বেশ সময় পার হয়ে যাবার পরও বিগ বেন আসে না। রুদিকে বলে চলুন এবার তাহলে মুরগির মাংস পানিতে দিয়ে দেখি। এবার বিগ বেন না এসে থাকতে পারবে না। এই বলে মাংস পানিতে ফেলে দেয়। সবাই আবারও অপেক্ষা করতে শুরু করে, কিন্তু এবারও সেম হয়, কুমির খাবার খেতে ওপরে আসে না। মাইক বলে আমাদের কত সময় অপেক্ষা করতে হবে। রুদিগো বলে আমিও তো বুঝতে পারছি না, এর আগে তো এত সময় অপেক্ষা করতে হয়নি। সবাই জিজ্ঞেস করে কুমিরটা কি এখানে আছে। রুদিগো বলে লাস্ট জিপিএস অনুযায়ী বিগ বেনকে এখানেই দেখিয়েছে, হয়তো সে কিছুতে ভয় পেয়ে আছে তাই হয়তো খাবার খেতে আসছে না। এছাড়াও হতে পারে সামনে গেলে কুমিরটাকে দেখতেও পারি। তাই রুদিগো নৌকা করে বনের গভীরে যেতে শুরু করে। যেতে যেতে ডায়না হঠাৎ বলে ওঠে সবাই দেখো পারে একটা কুমির মরে আছে, ওইটাই কি বিগ বেন। রুদিগো দেখে কুমিরটার বডির অর্ধেক অংশ কোনো প্রাণী খেয়ে ফেলেছে। মাইক বলে এত বড় কুমিরের এমন অবস্থা কে করলো। রুদিগো বলে আমি তো বুঝতে পারছি না, হতে পারে বড় কোনো প্রাণী কুমিরটাকে আক্রমণ করেছে। বিপদের আশঙ্কা দেখে রুদিগো বলে আমাদের এখনই এখান থেকে দ্রুত ফিরে যাওয়া উচিত। কিন্তু ডায়না বলে না, নৌকাটা একটু পাড়ের দিকে নিয়ে যাও, আমি ওটা ছবি তুলতে চাই। রুদিগো বলে ম্যাম এটা আমি করতে পারি না, কেননা বিপদ হলে এখানে থাকা সবার ক্ষতি হতে পারে। কিন্তু ডায়না নাছরবান্দা বলে আমি তোমাকে এক্সট্রা টাকা দিয়েছি বড় কুমির দেখানোর জন্য, তাই আমি যা বলবো তুমি তাই করবে। কিন্তু বাকিরা ভয় রুদিগোকে বলে উনার কথা শোনার একদম দরকার নেই। তর্কাতর্কির এক পর্যায়ে ডায়না সবার কথা মানতে রাজি হয়। শেলি বলে আমাদের কত মাইল পথ যেতে হবে ফিরে যাবার জন্য। রুদিগো বলে 3 থেকে 4 কিলোমিটার, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি সেফ ভাবে আপনাদের নিয়ে চলে যেতে পারবো। এরপর রুদিগো নৌকার ইঞ্জিন চালু করে আর সবাইকে নিয়ে ফিরে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যাবার পরই হঠাৎ এভাবে নৌকা উল্টে সবাই পানির নিচে পড়ে যায়। টম চিৎকার করে সবাইকে সাঁতার কেটে নৌকার উপরে উঠে যেতে বলে। এরপর সবাই সাঁতার কেটে কোনো রকমে উল্টে যাওয়া নৌকার উপরে উঠে পড়ে। একমাত্র ডায়না নৌকাতে উঠার বদলে গাছে আশ্রয় নেয়। কিন্তু সবাই লক্ষ্য করে সবাই থাকলেও আশেপাশে কোথাও রুদিগোকে দেখা যাচ্ছে না। মাইক চিৎকার করে ডাকতে শুরু করে। নৌকা থেকে কিছুটা দূরেই রুদিগো পানির ওপরে ভেসে ওঠে, কিন্তু বোঝা যায় পানির ভেতরে তাকে কিছু একটা আক্রমণ করেছে। সবাই চিৎকার করে রুদিগোকে নৌকার দিকে আসতে বলে। এরপর কোনো রকমের রুদিগো নৌকার কাছে আসে আর সবাই টেনে ওপরে তুলে নেয়। কিন্তু পানিতে এভাবেই বড় বুদবুদ উঠতে শুরু করে, যার ফলে নৌকা নড়ে যায় আর সামনে ভেসে যেতে শুরু করে। সবাই ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু টম বলে সবাই একে অন্যের হাত শক্ত করে ধরে রাখো যেন পানিতে পড়ে না যাও। এভাবেই কিছু দূর যাবার পর নৌকাটা গাছের সাথে আটকে যায়। এরপর সবাই দেখে রুদিগোকে কিছু একটা পানিতে আক্রমণ করেছিল। এতে করে বুকের ওপরের পাশে অনেক ক্ষতর সৃষ্টি হয়েছে আর সেখান থেকে অনেক রক্তও ঝরছে। শেলি পেশায় একজন নার্স ছিল, তাই ক্ষত জায়গায় ভালো করে চেক করে বলে রগে তেমন ক্ষতি হয়নি, তবে এখনই রক্ত পড়া বন্ধ করতে হবে। তাই সবাই এর আগে গাছের ওপরে উঠে যাও, আর আমি আর বাবা নৌকাতে আছি। এরপর শেলি বলে রক্ত পড়া বন্ধ করতে আমার এই জায়গায় স্টিলের কিছু দিয়ে ছ্যাঁকা দিতে হবে, কিন্তু কথা হলো আগুন কোথায়। রুদিগো বলে ফ্লেয়ার বক্স কোথায়। সবাই দেখে ওইটা পানিতেই কিছুটা দূরে ভেসে আছে, কিন্তু এটা আনবে কে, কেননা এখন তো পানিতে নামা যাবে না। সিস্টিন উপায় না পেয়ে বলে আচ্ছা আমি দেখছি গাছ পেয়ে উঠে ওইটা আনা যায় কিনা। এরপর সিস্টিন কাছে উঠে কোন রকমে এই ডাল থেকে ওই ডালে বেয়ে যেতে শুরু করে, যেখান থেকে হাত বাড়িয়ে ফ্লেয়ার বক্সটা নেওয়া যাবে। এছাড়া তো কোনো উপায় নেই। হেনা তো অনেক ভয় ছিল যে সিস্টিন এটা করতে পারবে কিনা। যাই হোক সিস্টিন যখন বক্সটা নেওয়ার চেষ্টা করছিল মনে হচ্ছিল এই বুঝি কিছু একটা পানি থেকে উঠে আসবে আর আক্রমণ করবে, কিন্তু না, সিস্টিন বক্সটা সেফ ভাবে নিজের কাছে নিতে সক্ষম হয় আর ছুঁড়ে টমের দিকে দেয়। কিন্তু এবারও বক্সটা টমের হাতে না পৌঁছে পানিতে পড়ে যায় আর টমও বক্সটা সেফ ভাবে তুলতে পারে। ডায়না হ্যানাকে জিজ্ঞেস করে আমার ফোনে নেটওয়ার্ক নেই, তোমার ফোনে কি আছে? হ্যানা বলে না আমারটাতেও নেই। শেলি বলে বাবা তোমার কাছে ছুরি আছে না, ওইটা ফ্লেয়ার জ্বালিয়ে গরম করে আমাকে দাও। টম সেই অনুপাতে কাজ করে ছুরিটা শেলিকে দেয়। এরপর শেলি রুদ্রিগোর মুখে একটা লাঠি গুঁজে দেয় আর ক্ষত স্থানে ছুরিটা চেপে ধরে যেন গরম ছ্যাঁকে জায়গাটা পুড়ে যায় আর রক্ত পড়া বন্ধ হয়। এতে করে ব্যথায় রুদ্রিগো চিৎকার করে ওঠে। চিৎকারে যেন বনে থাকা পাখিরা ছুটে চলে যায়। এরপর সবাই চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। রুদ্রিগো ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলেছিল, কিন্তু সবার চিৎকারে জ্ঞান ফিরে পায় আর জিজ্ঞেস করে প্রাণীটা কি আবার এসেছিল। টম বলে না, সে আসেনি আর কেউ আমাদের সাহায্য করতেও আসেনি। রুদিগো বলে এখানে কেউ আসবে না, কেননা আমরা বনের অনেকটা ভেতরে আছি, এখানে সচরাচর কেউ আসে না। এটা শুনে সবাই খুব ভেঙে পড়ে। রুদিগো বলে আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের সুরক্ষা দিতে পারিনি। টম বলে দেখো এতে তোমার কোনো হাত নেই, বড় ব্যাপার হলো আমরা এখনো জীবিত আছি। মাইক বলে আচ্ছা ওইটা কোন প্রাণী? রুদিগো বলে জানি না, তবে আমাকে প্রায় গিলে ফেলেছিল, কোন রকমে ছাড়িয়ে ওপরে এসেছি। সিস্টিন বলে রেডিও কোথায়? ওইটা দিয়ে তো আমরা সাহায্য চাইতে পারি তাই না? রুদিগো বলে রেডিও পানিতে পড়ে এতক্ষণে নষ্ট হয়ে গেছে, এখন আমাদের একটাই পথ, অফিস
বন্ধ হওয়া অবধি এইভাবেই থাকতে হবে। সবাই জিজ্ঞেস করে অফিস বন্ধ কয়টায়? রদ্রিগো বলে 7টায়। ডায়না বলে এখনো 5 ঘন্টা, আমরা এখানে কি করব? রদ্রিগো বলে এছাড়া তো কোনো উপায় দেখছি না, এক্সট্রা তেল ছিল সেটাও তো ভেসে গেছে, সাঁতার কেটেও তো আমরা যেতে পারবো না, কেননা পানিতে তো হিংস্র দানব আছে। মাইক জিজ্ঞেস করে আমরা যে এখানে আছি অফিসের লোকেরা কিভাবে জানবে? রদ্রিগো বলে যে ফোনটা দিয়ে সব কুমিরদের লোকেশন ট্র্যাক করছিলাম ওইটা একটা বক্সে আছে, যখন অফিসের সময় পার হয়ে যাবে আর দেখবে আমরা ফিরে আসছি না, তখন ওই লোকেশন ট্র্যাক করে রবার্ট এখানে আসবে আর আমাদের সাহায্য করবে, কিন্তু বক্সটা ঠিক আছে কিনা জানতে হবে। টম বলে দেখো আমাদের সবাইকে একসাথে হতে হবে, আর যার যার কাছে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার পানি আছে সেগুলো ভাগাভাগি করে নিতে হবে। সিস্টিন হ্যানা গাছ থেকে নামতেই যাবে তখনই বৃষ্টি নামে, এতে উপায় না পেয়ে সিস্টিন জ্যাকেট খুলে মাথায় ধরে। হ্যানা দেখে যে তার ব্যাগটা ছিল সেটা পানিতে কিছুটা দূরে ভেসে চলে যাচ্ছে, তাই ডায়নাকে বলে ম্যাডাম আমার ব্যাগটা আপনার কাছে যাচ্ছে, আপনি ওইটা কি তুলতে পারবেন? ডায়না বলে তুমি দূরে গিয়ে মরো, আমি গাছ থেকে নামতে পারবো না। এরপর অনেক সময় কেটে যায়, সাথে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়, যে যেখানে বসেছিল সেখানে বসে আছে। ছেলে এসে বাবাকে বলে বাবা 3 ঘন্টা পার হয়ে গেছে, কেউ তো উদ্ধার করতে আসছে না, এভাবে যদি রদ্রিগো থাকে তাহলে তাকে আমরা বাঁচাতে পারবো না। মাইক দড়ি দিয়ে পানিতে ভেসে থাকা একটা বক্স তুলে আনার চেষ্টা করছিল, কিন্তু সব ফোকাস হেনা আর সিস্টিনের ওপর ছিল, কেননা অতিরিক্ত গরমে হেনা জ্যাকেট খুলে বসেছিল। দাদু বলে মাইক দড়িটা আমাকে দাও, আমি চেষ্টা করছি, আর প্রথমবারই বক্সটা তুলে আনতে সক্ষম হয়, আর বলে ফোকাস মেয়েদের উপর থাকলে কিভাবে কাজ করবে? দাদু বক্স খুলে দেখে সেখানে কিছু পানির বোতল আছে। টম সবাইকে একটা একটা করে পানির বোতল দেয়। সিস্টিন আর হ্যানাকে পানি দেওয়ার সময় ভালোভাবে পরিচয় হয়ে নেয়। সিস্টিনকে দাদুর অনেক ভালো লাগে, তাই একটা মাল্টিটুল দেয়। সিস্টিন বলে আঙ্কেল আমার এটা দরকার নেই। দাদু বলে আরে মেয়ে এটা কাছে রেখে দাও, বিপদে কাজে লাগবে, এখান থেকে ফিরে না হয় আমাকে ফেরত দিয়ে দিও। তাই সিস্টিন সেটা নিয়ে নেয়। এখন একটা কথা বলে দেই, একটা গাছে রয়েছে হ্যানা সিস্টিন, আর অন্য একটা গাছে ডায়না একা। নৌকা যেটা উল্টে গিয়েছিল তার উপর রয়েছে মাইক, তার মা আর তার দাদু। মাইক দেখে পানির নিচ দিয়ে ধেয়ে কিছু একটা তাদের দিকে আসছে। দাদু বলে শেলি মাইক তোমার দ্রুত গাছে উঠে যাও। তো শেলি মাইক গাছে উঠতেছে, হঠাৎ শেলি মাইক ঠিক আছে কিনা দেখতে গিয়ে পানিতে পড়ে যায়। শেলি বিপদে পড়েছে, সবাই দেখেও সাহায্য করে না, কেননা সবাই জানে পানিতে নামলে তাদের সাথে কি হবে, কিন্তু সিস্টিন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই পানিতে ঝাঁপ দেয়। এরপর কোনো রকমে শেলিকে টেনে নৌকার কাছে নিয়ে আসে। দাদু দুজনকে টেনে তোলার অনেক চেষ্টা করছিল। হ্যানা দেখে প্রাণীটি তাদের দিকে ধেয়ে আসছে, কিন্তু না, এইবার দুজনেই সেফ ভাবে নৌকায় উঠতে পারে, কিন্তু প্রাণীটি যেহেতু তেড়ে আসছিল সেটা ধাক্কা দেয় গাছটিতে যেটাতে হেনা ছিল। আর এই যা হেনা সাঁতার কেটে গাছে ওঠার চেষ্টা করছিল, কিন্তু শরীর ভিজে যাওয়ায় গাছে উঠতে পারছিল না। সিস্টিন বুঝতে পারে পরিস্থিতি তেমন একটা ভালো না, তাই হ্যানাকে বলে তুমি অন্য একটা গাছের দিকে যাও, যেটাতে গিয়ে তোমাকে ওপর থেকে টেনে তুলতে পারবো। তাই হ্যানা ওই গাছটার দিকে যেতে শুরু করে। দাদু শেলিকে বলে পরিস্থিতি তেমন একটা ভালো না, মেয়ে দুটোকে বাঁচাতে হবে। সিস্টিন একা হেনাকে টেনে তুলতে পারবে না, তাই পানিতে সে নেমে পড়ে। আর হ্যানাকে বলে আমি 3 পর্যন্ত গুনবো, তুমি এই দিকে আসবে, তোমার কিছুই হবে না। এভাবে 1 2 3 বলার আগেই হ্যানা এটা দেখে তো চিৎকার করে ওঠে, ভয়ে কান্না করতে করতে সিস্টিন যে কাছে আছে সেখানে যায় আর কোন রকমে হাত ধরে, কিন্তু হাত ধরে উপরে উঠতে গেলে সিস্টিনের হাতের হাড় নড়ে যায়, এতে করে হ্যানা আবারও পানিতে পড়ে যায়। এরপর সাঁতার কেটে গাছের কাছে যায়, ফাইনালি গাছে উঠেও পড়ে, কিন্তু পানি যেন রক্তে লাল হয়ে ওঠে। বন্ধুকে হারিয়ে সিস্টিন কান্নায় ভেঙে পড়ে। এদিকে মাইক আর শেলি টমকে হারিয়ে অঝরে কাঁদছে। এরপর সিন চলে আসে কয়েক ঘন্টা পরে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে আর সন্ধ্যাও নেমে আসছে। এদিকে সবাই অপেক্ষায় বসে আছে যে সন্ধ্যা নেমে এসেছে, এখন হয়তো তাদেরকেও উদ্ধার করতে আসবে। অন্যদিকে রবার্ট আর বাকিরা অপেক্ষা করছে রদ্রিগো এখনো কেন আসছে না। রবার্ট বাকিদের জিজ্ঞেস করে কিরে রদ্রিগোকে দেখেছিস? 6 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো সে কেন এলো না? ছেলেটা বলে এক কাজ করুন, রদ্রিগোর লোকেশন দেখে নিন সে কোথায় আছে। রবার্ট লোকেশন ট্রেস করলে দেখে সেটা অফলাইন। এরপর রবার্ট শিওর হয়ে যায় রদ্রিগো বাকি সদস্যদের নিয়ে বিপদে পড়েছে। এদিকে বাকিরা তো আশায় বুক বেঁধে আছে যে ফোনটা অক্ষত আছে আর লোকেশনও অন আছে, কিন্তু আসলে তো ঘটনা উল্টো। যাই হোক রবার্ট রেডি হয়ে নেয়, সাথে বন্দুকও নিয়ে নেয়, আর সাথে 2টা বিশেষ ধরনের ইনজেকশনও নেয়, যেন হিংস্র পানি আক্রমণ করলে বন্দুকের মাধ্যমে ইনজেকশন দিয়ে কয়েক মিনিটের জন্য অজ্ঞান করে দিতে পারে। আর সাথে কিছু রশি আর একটা ফ্লেয়ার নিয়ে নেয়, আর আস্তে আস্তে বনের ভেতরে যেতে শুরু করে। টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করছিল আশেপাশে কেউ আছে কিনা। অপরদিকে শেলি আস্তে আস্তে গাছ বেয়ে সিস্টিনের কাছে যায়, যেন সিস্টিনের যে হাড়টা নড়ে গিয়েছিল যেন সেটা সঠিক জায়গায় প্লেস করা যায়। এরপর কথা বলতে বলতে হাড় সঠিক জায়গায় প্লেস করে দেয়। এতে খুশি হয়ে সিস্টিন শেলিকে জড়িয়ে ধরে। শেলিও বাবাকে হারিয়ে সিস্টিনকে জড়িয়ে কাঁদতে শুরু করে।
এদিকে রবার্ট নৌকা করে টর্চ জ্বালিয়ে রুদিগো বলে চেঁচিয়ে চলেছিল, কিন্তু কারো কোনো সাড়া পাচ্ছিল না। কিন্তু সে তো আর জানে না রুদিগোর অবস্থা তেমন ভালো না। সিস্টিন রুদিগোর কাছে এসে একটু পানি খাইয়ে দেয়। ডায়না রুদিগোকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর যে জিপিএসটা অন আছে আর কেউ কি আমাদের এখানে উদ্ধার করতে আসবে? রুদিগো বলে, আমি শিওর না, তবে যদি কেউ সাহস করে পানিতে নেমে নৌকার নিচে গিয়ে বক্সটা তুলে আনে তবে আমরা শিওর হতে পারবো, কিন্তু এই কাজটা করবে কে? তখন মাইক বলে, কেমন হয় যদি আমরা নৌকার চারিপাশে আগুন লাগিয়ে দেই আর এই সুযোগে আমাদের মধ্যে কেউ নিচে গিয়ে যদি বক্সটা তুলে আনে? রুদিগো বলে, আইডিয়াটা খারাপ না, তাই পাশের তেলের টাঙ্কিটা তুলে নাও আর সেই অনুযায়ী কাজ করো। এই জন্য সিস্টিন সবাইকে অনুরোধ করে পানিতে নেমে কাজটা করতে, কিন্তু কেউই রাজি হয় না। তাই বাধ্য হয়ে সিস্টিনই কাজটা করতে রাজি হয়। এরপর তেলের টাঙ্কি তুলে মাইক নৌকার চারিপাশে তেল ঢেলে দেয় আর আগুন ধরিয়ে দেয়। এরপর রুদিগো সিস্টিনকে একটা চাবি দেয় আর বলে ড্রাইভিং সিটের পাশে একটা বক্সের মতো আছে, ওইখানে মোবাইলটা আছে। যাই হোক, সিস্টিনের কলিজা ঠান্ডা হয়ে গেল, ভয়ে ভয়ে আস্তে আস্তে পানিতে নেমে পড়ে। এরপর ডুব দিয়ে নৌকার নিচে গিয়ে ওপরে মাথা তুলে নেয়। এরপর একটা টর্চ লাইট পায়, কিন্তু হঠাৎ সেখানে হ্যানার লাশ দেখতে পায়। এটা দেখে তো সিস্টিন ভয় কেঁদে ওঠে, কিন্তু তবু ভয় ভয় সিস্টিন নৌকার ড্রাইভিং সিট খুঁজতে শুরু করে। এরপর পেয়েও যায়, কিন্তু বক্সটা চাবি দিয়ে খুলছিল না, কিন্তু অনেক কষ্টের পর খুলেও ফেলে আর মোবাইলটা সাথে নিয়ে নেয়। এমন সময় সামনে বুদবুদ করে উঠতে শুরু করে আর সিস্টিন ভয় পেয়ে যায়, কিন্তু এটা ছিল মাইক। সে বলতে এসেছে তাড়াতাড়ি কাজ শেষ করো, কেননা আগুন নিভে যাওয়ার পথে, তাই হাতে একদম সময় নেই। এরপর মাইক আর সিস্টিন মোবাইলটা নিয়ে পানির ওপরে উঠে আসে, এতে যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু রুদিগো দেখে এত কষ্ট করে কিছুই হলো না, কেননা ফোনটা অফ হয়ে আছে। কিন্তু হাল না ছেড়ে ফোনটা অন করার চেষ্টা শুরু করে, কেননা এটা অন করতে পারলেই তো জিপিএস অন হয়ে যাবে আর রবার্ট সবাইকে খুঁজেও পাবে। এবার ভাগ্য ভালো ছিল, তাই ফোনটা অন হয়ে যায়। এতে করে রবার্ট সিগন্যালও পেয়ে যায় যে রুদিগো কোথায় আছে, আর দেখে তার থেকে অনেকটা দূরে রুদিগো আছে, তাই সেদিকে আসতে শুরু করে। লাইটের আলো দেখে সবাই যেন আশার আলো ফিরে পায় আর চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু আলোটা কিছুটা এগিয়ে এলে হঠাৎ বন্ধ হয়ে যায়। এই যা, সবার তো যতটুকু বাঁচার আশা ছিল সেটাও হারিয়ে গেল। কিন্তু না, কয়েক মিনিট পর আবারও আলোটা জ্বলে ওঠে, এতে সবাই আবারও হাঁপ ছেড়ে বাঁচে। তো নৌকাটা কাছে আসলে দেখে এটা তো রবার্ট, কিন্তু সবাই বুঝতে পারছিল না আগের আলোটা কি ছিল। রবার্ট বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি আসছিলাম, ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল তাই আলো নিভে গিয়েছিল। তবে রুদিগো, তুই এত দূর এসেছিস কেন? রুদিগো বলে, একটা ভয়ঙ্কর প্রাণী আমাদের উপর হামলা করেছিল, তাই আমরা সবাই এখানে ফেসে গেছি, দুজন মারাও গেছে। রবার্ট বলে, ইঞ্জিনে তেল তেমন একটা নেই, তোমাদের কাছে আছে তো নাকি? রুদিগো বলে, না, আমাদের কাছেও তেল নেই, কারণ পানিতে তেল ঢেলে দিয়েছিলাম যেন জলহস্তিটা কাছে আসতে না পারে। রবার্ট বলে, জলহস্তি? এই জলাশয়ে জলহস্তি কোথা থেকে আসবে? মালটাল খেয়েছিস নাকি? মাইক বলে, আঙ্কেল সত্যি বলছি, এখানে জলহস্তি আছে। কিন্তু রবার্ট তখনও বিশ্বাস করছিল না, কেননা তার ধারণা ছিল জলহস্তি শুধুমাত্র আফ্রিকার জঙ্গলেই পাওয়া যায়। যাই হোক, এখন তো ফিরে যেতে হবে, তাই প্রথমে রবার্ট রুদিগোকে নৌকায় তুলে নেয়। বাকিরাও আস্তে আস্তে রবার্টের নৌকায় উঠে পড়ে। বাকি ছিল শুধু ডায়না, আর সে তো গাছেই বসেছিল, আর যেটা বাকিদের জন্য একটু দূরে ছিল। তাই রবার্ট নৌকাটা এগিয়ে ডায়না যে গাছে বসেছিল সেখানে যায়। এত কিছুর মাঝেও ডায়না ভ্যানিটি ব্যাগ ছাড়েনি, সেটা নিয়ে আস্তে আস্তে নৌকা থেকে নেমে আসে আর ব্যাগ থেকে লাখ টাকার হাই হিল বের করে পায়ে পড়তে পড়তে রবার্টকে বলে, আপনার এই অকর্মা রুদিগোকে চাকরি থেকে বরখাস্ত করিয়ে নিন, এর জন্যই তো আমরা বিপদে পড়েছি। আর গালিগালাজ করতে থাকে, এক পর্যায়ে রুদিগোকে মারতেও যায়। মাইক ডায়নাকে থামানোর চেষ্টা করলে ডায়নার ধাক্কায় মাইক পানিতে পড়ে যায়। রবার্ট টর্চ অন করলে দেখে মাইক যেখানে পড়েছে তার পেছনে বিশাল একটা জলহস্তি। মাইক পেছনে ঘুরে দেখে জলহস্তিটা তার পেছনে রয়েছে আর এক ধাবায় মাইককে টেনে নিয়ে চলে যায়। রবার্ট সবাইকে বলে, আপনারা দ্রুত আবার গাছে উঠে পড়ুন, আমি এটাকে ইঞ্জেকশন গুলি করব। আমি জানতাম না এখানে জলহস্তি আছে, তাই 2টা ইঞ্জেকশন নিয়ে এসেছিলাম, জানি না এতে কাজ করবে কিনা। তবু হাল ছাড়া যাবে না। শেলি নিজের ছেলেকে হারিয়ে অন্য এক জগতে ডুবে যায়। সিস্টেন বলে, জলহস্তিটাকে ওপরে বের করার কোনো উপায় নেই? রবার্ট বলে, না, যতক্ষণ না অব্দি জলহস্তিটা ভেসে উঠবে ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে। রবার্ট রাইফেল তাক করে থাকে আর সবাইকে বলে, গাছের ওপর থেকে যদি কেউ জলহস্তিটাকে দেখতে পাও তবে আমাকে বলে দিও, আমি সাথে সাথে গুলি ছুড়বো। কিন্তু হঠাৎ শেলি পানিতে নেমে পড়ে। রবার্ট ভাবে হয়তো শেলি জলহস্তিটাকে ডেকে আনার জন্য পানিতে নামছে, তাই রবার্ট বলে, শেলি তুমি লাইটের আশেপাশেই থাকো, যেন জলহস্তিটা আসলে আমি শুট করতে পারি। কিন্তু শেলি তো ছেলেকে হারিয়ে উন্মাদ হয়ে গিয়েছিল, এজন্য পানিতে নেমে পড়েছে। তাই সবাই দেখে শেলি লাইটের আলো থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এতে সবাই বুঝে যায় ছেলে আর বাবাকে হারিয়ে সে পানিতে নেমেছে, মানে স্বেচ্ছায় নিজের জীবন দিতে চলেছে। তখনই রুদ্রিগো চিৎকার করে বলে, বস আপনার পেছনে তাকান। রবার্ট পেছনে ঘুরতেই এরপর জলহস্তিটা রবার্টের পা কামড়ে ধরেছিল। রুদ্রিগো রবার্টের বন্দুক দিয়ে শুট করে দেয় আর জলহস্তিটা রবার্টকে পানিতে নিয়ে চলে যায়। সিস্টিন ভেবে নেয় রবার্টও মারা গেল,
কিন্তু না, কিছুক্ষণের মধ্যে রবার্ট পানির ওপরে ভেসে ওঠে। সবাই চিৎকার করে রবার্টকে নৌকার দিকে আসতে বলে, কিন্তু রবার্ট সাঁতার কাটতে পারছিল না, তাই কোনো রকমে কাছে একটা পাড়ে চলে যায়। আর রুদ্রিগোকে বলে রাইফেল রেডি কর, আরেকটা ইনজেকশন আছে। কিন্তু সিস্টিন রুদ্রিগোর কাছে এসে বলে সে তো নড়ছে না, মানে হলো রুদ্রিগো মারা গেল। রবার্ট বলে শেলি কোথায়? ডায়না বলে শেলিও মারা গেছে। তাই রবার্ট বলে জলহস্তিটা ঘুমিয়ে পড়েছে কিনা আমাদের জানতে হবে, তোমরা কিছু একটা দিয়ে পানিতে নাড়া দাও। এরপর দুজনে গাছ থেকে নেমে ডাল ভেঙে পানিতে নাড়া দিতে শুরু করে, কিন্তু একই কোনো সাড়া পাওয়া যায় না। আর এই সুযোগে রবার্ট পানিতে নেমে নৌকার দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই এটা দেখে সিস্টিন পানিতে নেমে পড়ে, যেন সাথে নৌকার কাছে যাওয়া যায় আর রবার্টকে উদ্ধার করা যায়। কিন্তু কিছুক্ষণ পর জলহস্তিটা রবার্টের কাছে থেকে পালিয়ে জঙ্গলে চলে যায়। সিস্টিন ভেবে নেয় রবার্ট মারা গেছে, কিন্তু না, গাছের আড়াল থেকে রবার্ট বেরিয়ে আসে। এটা দেখে তো সিস্টিন হাত ছেড়ে বাঁচে, যে যাক জলহস্তিটা বনে চলে গেছে, আর এই সুযোগে আমরা এখান থেকে কেটে পড়তে পারবো। এরপর সিস্টিন পাশে পড়ে থাকা ব্যাগটা তুলে নেয়, যেখানে কিছু খাবার ছিল। সে রবার্ট আর ডায়নাকে খাবারগুলো দেয়। কিছু দূর এগিয়ে যাবার পর রবার্ট পানিতে কিছু কচুরিপানা দেখে বলে এটা জাপানিজ কচুরিপানা, যেটা 1884 সালে রাজা লুজিয়ানা এনেছিল। ডায়না বলে তারপর কি হলো? রবার্ট বলে 1910 সালে আমেরিকায় মাংসের অভাব পড়লো, কেননা পর্যাপ্ত গরু ছিল না। যেহেতু এই কচুরিপানা জলাশয়ে ছড়িয়ে পড়েছিল, তাই আমেরিকান রাজা একটা ডিল করলো যে আফ্রিকা থেকে জলহস্তি আনবে আর কচুরিপানা খাইয়ে বাঁচিয়ে রাখবে, আর মানুষরা জলহস্তিকে মাংসের চাইতে মেটাবে। ডায়না বলে তারপর কি হলো? রবার্ট বলে এরপর কি হলো জানি না। ডায়না বলে যদি রাজা জলহস্তি এনে থাকে তবে তো আমরা মাত্র একটা জলহস্তি দেখলাম। রবার্ট বলে এই ব্যাপারে আমি কিছুই জানি না। রাত গভীর হওয়ায় রবার্ট বলে আমরা জঙ্গলের অনেকটা গভীরে আছি, তাই এখানে আমাদের পানি নেমে যাওয়া উচিত। কিন্তু কথা হলো পথ দেখবো কি করে? সিস্টিন বলে আমার কাছে ক্যামেরা আছে, যেটার মাধ্যমে নাইট ভিশনে পথ দেখা যায়। তাই ব্যাগ থেকে ক্যামেরা বের করে নেয়, আর হ্যানা মাইকের সাথে করা ভিডিও দেখে ইমোশনাল হয়ে যায়। এরপর সবাই বনের ভেতরে বিশাল একটা পরিত্যক্ত বিল্ডিং দেখতে পায়, তাই রহস্য মনে জন্ম নেয়। কৌতূহলবশত এগিয়ে গেলে সামনে রাস্তা দেখতে পায়, যেটা দিয়ে পাড়ে যাওয়া যায়। হতে পারে এটা দিয়ে মানুষ অথবা প্রাণী যাতায়াত করেছে। কাছে এগিয়ে গেলে দেখে এটা বহু বছর পুরনো কারখানা। রবার্ট বলে আমি যে রাজার গল্প বললাম, হতে পারে এটা সেই রাজার খামার বাড়ি। তাই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, দেখে সত্যি এটা খামার বাড়ি। সিস্টিন বলে চলুন আমরা খুঁজে দেখি প্রয়োজনীয় জিনিস খুঁজে পাই কিনা, যেমন যদি আমরা তেল পাই তবে সহজে নৌকা করে আমরা বেরিয়ে যেতে পারবো। কিন্তু রবার্ট বলে কিন্তু এটা তো 100 বছর পুরনো কারখানা, এখানে তেল থাকবে না, কেননা তেল তো বাষ্প হয়ে উড়ে যায়। এরপর ডায়না খামার বাড়ির অফিস রুমও পেয়ে যায়, যেখানে এখনো সেই রাজার ছবি দেওয়ালে টানানো ছিল। এছাড়াও কিছু ডকুমেন্টসও ছিল, যেটা দেখে বুঝতে পারে অল্প কিছু জলহস্তি চালান সে আনতে পেরেছিল। এরপরে ডিল বাতিল হয়ে গিয়েছিল। সিস্টিন রবার্টকে জিজ্ঞেস করে তারা প্রজেক্ট কেন বন্ধ করেছিল। রবার্ট বলে হয়তো তারা বুঝতে পেরেছিল জলহস্তিকে পোষ মানানো খুব কঠিন, আর মাংসও তেমন সুস্বাদু না। এরপর নিচে নেমে আসলে অনেক খাঁচা দেখতে পায়, যেটা দেখে বুঝতে পারে এখানে জলহস্তিগুলোকে লালন পালন করা হতো। তখনই সবাই দেখে খাঁচার পাশে একটা জলহস্তির বাচ্চা আটকা পড়ে আছে। রবার্ট বলে জলহস্তির মা এখনই চলে আসবে, তাই আমাদের দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু সিস্টিনের বাচ্চাটির উপর মায়া হয়, তাই নিচে নেমে যায় বাচ্চাটাকে বের করে দিতে। কিন্তু তখনই মা জলহস্তিটা সেখানে চলে আসে। কিন্তু সিস্টিন তো বাচ্চাকে বের করে দিতে চেয়েছিল, এটা তো আর মা জলহস্তি জানে না। তাই সিস্টিন দৌড়ে রবার্টের কাছে ফিরে আসার সময় জলহস্তিটা সিস্টিনের কাছে চলে আসে। রবার্ট শুট করে, এতে জলহস্তির হাতের নাগাল থেকে সিস্টিন বেরিয়ে যায়। এরপর তিনজন রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু এখন সবাই বের হবে কি করে, কেননা বাইরে তো মা জলহস্তিটা আছে। রবার্ট বলে দুজন গিয়ে এমন কিছু খুঁজে আনো যেটাতে আগুন ধরাতে পারবো। এরপর ডায়না একটা ম্যানহোলের ঢাকনা খুলে নিচে দেখে আরেকটা রুম আছে। ডায়না বলে আমি বের হওয়ার রাস্তা পেয়ে গেছি। কিন্তু সিস্টিন বলে আমাদের আগুন না ধরিয়ে এখান থেকে বের হওয়া একদম ঠিক কাজ হবে না। তাই সবাই আবার কাঠের জিনিসপত্র দরজার সামনে রাখতে শুরু করে। তখনই খুঁজতে খুঁজতে সিস্টিন একটা তেলের ড্রাম পায়, আর রবার্টকে বলে এটা পেয়েছি। রবার্ট বলে গুড, এবার আগুন জ্বালাতে হবে। আর কারোর কাছে কি গ্যাস লাইট আছে? সিস্টিন বলে তার কাছে আছে। রবার্ট বলে ঠিক আছে, তুমি যেহেতু ভালো দৌড়াতে পারো তাই তুমি শেষে আগুন ধরিয়ে দৌড়ে আমাদের কাছে আসবে, ততক্ষণে আমরা বের হতে থাকবো। তখনই দরজার সামনে জলহস্তিটা চলে আসে। এটা দেখে রবার্ট বলে তোমরা পালিয়ে যাও। সিস্টিন আর ডায়না আরেকটা রুমে চলে যায়। ততক্ষণে জলহস্তিটা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এটা দেখে ডায়না দরজা বন্ধ করে দেয় আর রবার্টের কাছে ক্ষমা চেয়ে নেয়। এতে রবার্ট আর তাদের কাছে আসতে পারে না। সিস্টিন বলে তুমি এমনটা কেন করলে? ডায়না বলে এটা যদি আমি না করতাম জলহস্তিটা এখানে চলে আসতো, আমি শুধুমাত্র নিজের জীবন বাঁচাতে চেয়েছি, আর কিছুই না। এমন স্বার্থপরতা দেখে সিস্টিনের চোখে পানি টলমল হয়ে ওঠে। ভেতরে ততক্ষণে রবার্টকে জলহস্তিটা আক্রমণ করে মেরে ফেলেছে। এরপর জলহস্তিটা তাদের দরজায় ধাক্কাতে শুরু করে।
এরপর ভেতরে ঢুকেও পড়ে। ডায়না সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, সিস্টিন পায় না। জলহস্তিটা ডায়নার দিকে যেতে ধরলে সিস্টিন পড়ে থাকা তলোয়ার নিয়ে জলহস্তিটার দিক ঘুরিয়ে তার দিকে আনে। সিস্টিন বলে, ডায়না তুমি ওই সুড়ঙ্গ বেয়ে নিচে গিয়ে নৌকায় চলে যাও, আমিও আসছি। এরপর ডায়না নিচে নামলে পা ভেঙে যায় আর দেখে এটা কোনো রাস্তা না, এটা জলহস্তিটা বন্দি করে রাখার সেই জায়গাটা। এদিকে সিস্টিন কোনো রকমে আগুন ধরিয়ে মেঝেতে তেলের ওপর দিয়ে দেয়। এতে আগুন দেখে জলহস্তিটা তার দিকে আর আসে না। এবার সিস্টিন ডায়নার কাছে আসে আর দেখে তার পা ভেঙে গেছে, তাই কাঁধে তুলে নিয়ে যেতে ধরলে জলহস্তির বাচ্চাকে আটকে থাকতে দেখে। সিস্টিন ডায়নাকে বলে, তুমি একটু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো, আমি বাচ্চাটাকে ছাড়িয়ে দিয়ে চলে আসছি। কিন্তু ডায়না বলে, তোমার মরণের এত শখ হয়েছে, তুমি মরো, আমি আমার মতো চলে গেলাম। এই বলে চলে যেতে ধরলে তখনই জলহস্তিটা সেখানে চলে আসে, হাতের সে ডায়নাকে শেষ করে দেয়। এদিকে সিস্টিন অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে ছাড়াতে পারছিল না। সে ভেবেই নিয়েছিল এবার তার পালা, তবুও হাল না ছেড়ে বাচ্চাটিকে মুক্ত করে দেয়। এতে মা জলহস্তিটা সিস্টিনকে না মেরে বাচ্চাকে নিয়ে চলে যায়। তখনই সেখান দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছিল, যেটা দেখে সিস্টিন বুঝতে পারে নিচে থাকলে বিমানে কেউ তাকে দেখতে পাবে না, তাই খাঁচা বেয়ে উপরে উঠতে শুরু করে আর বিমানের লোকেরা তাকে দেখেও ফেলে। এরপর সিস্টিনকে উদ্ধার করে নিয়ে বিমানটি উড়ে যেতে শুরু করে আর নিচে তাকে শেষবারের মতো জলহস্তিটাকে দেখে নেয়। এভাবেই এই মুভির গল্পটা এখানে শেষ হয়। তো অনেকেই বলেছো লাস্ট ভিডিওতে আমি অনেক স্পিডে বলেছি, কিন্তু কি করব বলো, জলদি না বললে তো ভিডিও অনেক বড় হয়ে যায়। আর যদি 40 মিনিটের ভিডিও বানাই তবে অনেকেরই মন্তব্য এমন যে 40 মিনিট এক্সপ্লেন দেখার চেয়ে আমি মুভিটাই দেখে আসি, এর জন্য উপায় না পেয়ে দ্রুত বলা। যাই হোক, এই গল্পটা কেমন লেগেছে জানিয়ে দিও, আর কত মিনিটের ভিডিও চাচ্ছ বলে দিলে আমার জন্য একটু ভালো হতো। যাই হোক, যারা ভিডিওটা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।